Morning, ladies and gentlemen. It's Anirban, your host of Outlier Show, and today I'm with a friend of mine, Sanjita Moriam Obunti. Sanjita has been kind of like a classmate for me for 10 years nearly. I'm not sure exactly, and today we're just having a casual chat around how to boost confidence because she has a background in debate club, all that stuff she did. So we'll get into that. So we're just gonna mostly discuss about how, especially ladies, females can improve their confidence in a society like ours where patriarchy somewhere sits on top of everything. অবন্তি তোমার সম্পর্কে যদি একটু বলতে পারতো তাহলে ভালো হয়। Sure. Hello everyone. My name is Sanjita Mariam Avanti. I'm not a very prominent debater in the circuit, but I have debated for quite few years now. I've started debating in class 8. Before that, I tried debating in class 6th grade, but just dropped in the middle, just lost interest. Then I rejoined the debate club and continued, and now yeah, I'm here. তুমি এক সময় যখন ডিবেটে ছিলে না, আমি ভেবে নিচ্ছি ক্লাস 7 এর দিকে, তো ওই ট্রানজিশনটা কেমন ছিল যে তুমি ডিবেটে ছিলে না, তোমার কনফিডেন্স লেভেল, তোমার তুমি কিভাবে কথা বলতো, আর তুমি যখন ডিবেটে হলা সেটা ট্রানজিশনটা আমি একটু বুঝতে চাচ্ছি যে ওই ট্রানজিশনটা কেমন ছিল, যে তুমি কি ইন্ট্রোভার্ট ছিলে তারপর এক্সট্রোভার্ট হয়ে গেলা, আর নাকি তোমার মধ্যে আসলে এক্সট্রোভার্ট কোয়ালিটি গুলো আগে থেকে ছিল, জাস্ট তুমি ন্যাচারালি ডিবেটার হয়ে গেলা। কোয়াইট ইন্টারেস্টিং আসলে। আমি যখন ছোট ছিলাম আমি অনেক বেশি কথা বলতাম। এত বেশি কথা বলতাম মানে এটা হচ্ছে মানে অনেক এক্সট্রোভার্ট ছিলাম। বাট দেন বাসা-টাসা চেঞ্জ হয়। দেন আমি একটা নতুন এনভায়রনমেন্ট এ আসি। দেন ওখানেও আমি অনেক এক্সট্রোভার্ট ছিলাম। বাট অনেক ক্রিটিসিজম ফেস করা লাগতো। অনেক রুড কমেন্টস পাস করতো ফর নো রিজন। সো আই ট্রাইড সাপ্রেসিং মাইসেলফ। আমি বেশি একটা এট সাম পয়েন্ট আমি মানুষের সাথে মেশাই বন্ধ করে দেই। সবসময় বাসায় থাকতাম। বাসায় বসে আমার অনেক পাখি, বিড়াল তারপরে এইসবের জিনিসপাতির উপর ইনভেস্ট করি। গাছ লাগানোর উপর ইনভেস্ট করি। তো একটা মিসিং পার্ট ছিল আমার মধ্যে। দেন ক্লাস 6 এ আমি যখন হচ্ছে গিয়ে মাত্র একটু ভাবতেছি যে হ্যাঁ, চলো ডিবেট ট্রাই করা যায়। ওই মোমেন্টে দেখি রিক্রুটমেন্ট হইতেছে। ওই মোমেন্টে আমাদের সিনিয়ররা এসে ক্লাসে নোটিস দিল যে ডিবেট ক্লাব হবে। এই আপনারা আসেন কারা ইন্টারেস্টেড। সো আমি গেলাম। এত পরিমাণে মানুষ ছিল। আমার সিলেকশন প্রসেস এর মধ্যে দিয়ে যাওয়া লাগছিল। ফার্স্ট এ আমি এত নার্ভাস হয়ে গেছিলাম যে আমি কিছুই বলতে পারিনি। বাট আমি আবৃত্তি করতাম। সো আমাকে হচ্ছে গিয়ে ওই কোয়ালিটিজ এর জন্য মেবি কোন একটা পটেনশিয়াল দেখছিল আমাকে হচ্ছে গিয়ে ওনারা সিলেক্ট করে। দেন আমি যাই। যাওয়ার পর না আমি হচ্ছে কানেক্টিভিটি ফিল করতে পারি। মানে এটা আসলে ওনাদের ভুল না। মানে অনেক বেশি মানুষ ছিল। তো সবার সাথে আসলে কানেক্ট করা পসিবল না। আর আমার যেখানে হচ্ছে আমি কানেক্টেড ফিল করবো না, একটু লেফট আউট ফিল করবো, ওই জায়গায় আসলে আমি ইন্টারেস্টটা পাই না। দেন ওই মোমেন্টে আমি স্কাউটিং ও করতাম। সো আমি একটু কনফিউজ ছিলাম আসলে আমি ডিবেটিং করব কি করব না। দেন আমি আফটার সাম পয়েন্ট আমি হচ্ছে ডিবেট থেকে একটু ডিসকানেক্টেড হয়ে যাই। আর স্কাউটিং করি। নো ডাউট স্কাউটিং হচ্ছে অনেক ভালো একটা জিনিস। বাট আমার টাইপের না। আমি দেন হচ্ছে কি ক্লাস 7 এ যখন উঠলাম আমি রিগ্রেট করা শুরু করলাম যে আমি কেন ডিবেটিংটা ছাড়লাম। দেন এরপর কোভিড-টোভিড চলে আসলো। আমি বাসায় বসে থাকতাম। দেন একটু পাইছি আসলে যে আমি কি লাইফ ডিসিশনস গুলা মেক করলাম, কনসিকুয়েন্স গুলা কি। দেন রিয়ালাইজ করলাম যে ডিবেটিংটা আসলে আমার পার্সিউ করা উচিত। দেন এগেইন ক্লাস 8 এর শুরুতে আবার রিক্রুটমেন্ট হলো। তো আমি একটা প্লাস পয়েন্ট পাইছি আমি পুরা জিনিসটা অনলাইনে একদম স্টার্টিং থেকে শুরু করে। যার কারণে কি হয়েছে অফলাইনে এতগুলা মানুষের সামনে স্পিচ দেওয়ার ভয়টা ওটা আসলে অতটা কাজ। আচ্ছা। দেন ডিবেটিং করে দেন আমার কথাবার্তার মধ্যে হিউজ ডিফারেন্সেস চলে আসা শুরু করলো। আমি খুবই কনস্ট্রাকটিভ কথাবার্তাগুলো বলা শুরু করছি। মানে আমার থটস গুলো অনেক এবড়ো-খেবড়ো ছিল। বাট ডিবেটিং এর মধ্যে আসার কারণে একটা স্ট্রাকচারের মধ্যে আমি চলে আসি। অ্যান্ড মানুষকে অ্যাপ্রোচ করাটা খুব ইজি হয়ে যায়। আমি একটা কনফিডেন্স পাইছি। তো এই কনফিডেন্সটা ইউজ করে আমি ইংলিশ সার্ভার গুলোতে র্যান্ডমলি বসে ইয়াক করতাম ফর নো রিজন। খুবই র্যাডিকালাইজড মানুষজন গুলা ছিল। ও আমাকে গালিগালাজ করতো বাট স্টিল মাথা ঠান্ডা রাখতাম। অনেক ইন্ডিয়ানস ছিল। আমি রেসিস্ট কমেন্ট পাস করতে চাই না। বাট ওরা হইতেছে কি একটু কেমন জানি। তো ওই টাইপের মানুষগুলোর সাথে ডিল করার একটা কনফিডেন্স চলে আসলো। দেন আস্তে আস্তে আমি অনেক বেশি অ্যাপ্রোচেবল হয়ে গেলাম আরকি। তুমি মেনশন করলা যে যখন তুমি ফার্স্ট ওখানে গেলা ওখানে তুমি একটা কানেক্টেড ফিল করছো না। আমি এখানে একটা ডিফারেন্স বুঝতে চাচ্ছি যে অনেক সময় যেটা হয় কোন একটা নতুন সোশ্যাল গ্রুপে গেলে কেমন একটা ফিট ইন করা যায় না, যে I'm feeling I'm not gonna fit into this group, like I'm feeling kind of like left off, overlooked. তুমি ওই কানেক্টেড ফিলটাকে কিভাবে ডিফাইন করবা, যে ওটা কি তোমার এমন ফিলিং ছিল যে তুমি ওদের সাথে মিশতে পারতেছো না, বা তোমার কেমন একটা আলাদা লাগতেছো, নিজেকে অকওয়ার্ড ফিল করতেছো ওই গ্রুপের মধ্যে, ওটা কি এমন জিনিস নাকি অন্য কোনোভাবে তুমি ডিফাইন করবে ওটা ওই সোশ্যাল কানেক্টেড ফিল না করতে পারাকে? আমি বলবো আসলে আমি আউটকাম দিতে পারতেছিলাম না।
মানে উনারা হচ্ছে গিয়ে আমাকে ইনপুট দিতেছিল বাট আমি হুম, আউটপুট দিতে পারছি। আ এখানে হচ্ছে সমস্যা। আমি মানে একটা মানে গিল্ট টাইপের কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হইছে জানি না। আমি দেখতেছিলাম উনারা হচ্ছে গিয়ে চেষ্টা করতেছিল। বাট আমি কিছুই বুঝতেছিলাম না। এটা পরে যে আমি রিয়ালাইজ করছি ইট ইস কমপ্লিটলি নরমাল। যাই হোক। তো ওই মোমেন্টে আমার মনে হচ্ছিল যে ভাই আমি যেহেতু কিছু বুঝতেছি না, আমি অনেকদিন হচ্ছে গিয়ে গেছি। কিছুই হচ্ছে গিয়ে ইমপ্রুভমেন্ট আমি সিগনিফিক্যান্ট দেখতে পারতেছি না। তো এই কারণে হচ্ছে আমি ফিল করছি ভাই এই জিনিসটা মনে হয় আমার জন্য না। আমার মনে হয় এই টাইমটা অন্য কোথাও ইনভেস্ট করা দরকার। কজ আমি আউটপুট পাইতেছি না সিগনিফিক্যান্ট কোনো। আমার মধ্যে স্টিল হচ্ছে গিয়ে এক্সিস্ট করে ফোবিয়া এক্সিস্ট করে। আমার মধ্যে আমি এখন পর্যন্ত কোনো ডিবেট টুর্নামেন্ট করি নাই। আমি এখন পর্যন্ত কোনো একটা প্র্যাকটিস ডিবেট করি নাই। আমি হচ্ছে গিয়ে এখানে কেন আসতেছি? জাস্ট ইয়াপ শোনার জন্য মানে জাস্ট এইজন্য হচ্ছে গিয়ে আমি আউট হয়ে গেছি। আর আরেকটা জিনিস কি আমি হচ্ছে খুবই ক্লোজ নিটেড মানুষজনের সাথে থাকি তো বেশি একটা আমার ফ্রেন্ডস নাই। সো হুম। ওইখানে আমি কখনো এমন ফিল করি নাই যে আমি কখনো আউটপুট দিতে পারতেছি না। মানে ওই ফ্রেন্ডটা যদি আমার হেল্প চায়, আমি ওই মানুষটাকে হেল্প করার চেষ্টা করি। আমাদের মধ্যে কানেক্টিভিটির মতন জিনিসপাতিগুলো হচ্ছে গিয়ে আ মানে খুবই ইজিয়ার কানেক্ট করা। তো আমি যখন একটা এত বড় গ্যাদারিং এর মধ্যে গেলাম, এতগুলা মানুষ, এতগুলা ডিফারেন্ট পার্সপেক্টিভ আ ওই মোমেন্টে আমার জন্য এটা একটু ওভারওয়েলমিং হয়ে গেছিল। তো এই কারণে আস্তে, আস্তে আমি এখান থেকে একটু সরে আসি। ইন্টারেস্টিং। তুমি বললে যে তোমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এক্সট্রোভার্ট একজন। আমি অ্যাম্বিভার্ট। আমি যদিও ইন্ট্রোভার্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, বাট আমি কেমন একটা এখন অ্যাম্বিভার্ট। I don't talk. If there is no need, I don't talk, to be honest with you. Like, especially with my family, my close relatives, I'm kind of like the silent boy in the room and kind of like a very modest and shy boy who doesn't know anything. But inside me, or whenever I have to go into like a event or somewhere around my friends, I'm like the one dominating the talk. So extrovert হয়ে তোমার যদি ওরকম একটা awkward feeling, যদি ওটা আউটকাম পার্সপেক্টিভ থেকে যে তুমি ওদেরকে ভ্যালু দিতে পারছো না, যদি তোমার এমন কোনো ফ্রেন্ড ছিল ওই সময় যে আরো বেশি ইন্ট্রোভার্ট ছিল, যেটা আমি নর্মালি দেখি, অবশ্যই এটা আমার এক্সটার্নাল পয়েন্ট অফ ভিউ, ইট ক্যান বি রং। যদি কেউ ইন্ট্রোভার্ট হতো এবং তোমার জায়গায়, ও কি তোমার জায়গায় আসতে পারতো, বা ওর কি এক্সট্রা করা লাগতো ওই কনফিডেন্স ডেভেলপ করার জন্য, স্পেশালি ইন্ট্রোভার্ট গার্লস এর জন্য? আসলে টু বি ভেরি অনেস্ট আমার সাথে যেসব ইন্ট্রোভার্ট ফ্রেন্ডস রা ছিল ওরা মেক আউটই করতে পারে নাই। ওরা হচ্ছে আম ওরা কোনো টিমেই নাই। ওরা হচ্ছে জাস্ট সিম্পলি ঝরে গেছে। তো আই ফিল লাইক আপনার যদি হচ্ছে গিয়ে সারভাইভ করা লাগে জাস্ট সিম্পলি আগ্রহটা থাকা লাগবে। আপনার হচ্ছে স্টিক করা লাগবে। মানে যাই হোক আমি হইতেছে গিয়ে এখানে থাকবো। আমি হচ্ছে একটা বেটার মানে আমার নিজের ব্যক্তিত্বটাকে একটু বেটারমেন্ট এর জন্য আসছি। আমি এটা করব। আমি হচ্ছে ডিবেট শিখবো। মানে যেমনি হোক। আমার হচ্ছে গিয়ে আউটকাম আসুক না আসুক আমি এখানে স্টিক করব। জাস্ট দেখব আমি কতদূর যাইতে পারি। তো এই আগ্রহটা থাকা লাগবে। অ্যান্ড এটা হচ্ছে আমার মধ্যে আমি পরে রিয়ালাইজ করছি যে হ্যাঁ, আমি হচ্ছে জাস্ট স্টিক করি দেখি কি হয়। তো এই কারণে আমি ক্লাস 8 এ জয়েন করার পর হচ্ছে গিয়ে রয়ে গেছিলাম। বাট শুরুর দিকে হচ্ছে গিয়ে এই ধরনের প্রবলেমস গুলো আসবে। আই ফিল লাইক আমাদের সিনিয়রদের আসলে এগুলো কনভে করা উচিত ছিল। ফার্স্ট সেশনে আমাদের যদি এইসব প্রবলেমস নিয়ে ডিসকাস করা হইতো যে আপনারা কি, কি প্রবলেমস ফেস করতে পারেন, কি হুম। ধরনের হচ্ছে গিয়ে আপনার ইন্ট্রোভার্ট হন বা এক্সট্রোভার্ট হন, মানে কথা বলার সময় বেঁধে যাওয়া, ভয় পাওয়া, এই ধরনের জিনিসপাতিগুলো হচ্ছে খুব নরমাল। বাট উনারা যদি উনাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতো, মেবি আমরা আরেকটু বেশি কানেক্টেড ফিল করতাম। আমরা একটু রিলেট করতে পারতাম। দেন আমরা ফিল করতে পারতাম যে ইট ইস কমপ্লিটলি নরমাল। তাহলে হচ্ছে ইন্ট্রোভার্ট মানুষগুলো এট লিস্ট একটু হইলেও একটা এনকারেজমেন্ট পাইতো বা একটা অ্যাসিওরেন্স পাইতো যে দিস ইস নরমাল। আমি এই ফেজটাকে হচ্ছে ক্লিয়ার করতে পারবো। উনারা যেহেতু পারছে আমরাও পারবো। তো এই জিনিসটা আই থিংক একটু ল্যাকিংস ছিল। যার কারণে হচ্ছে গিয়ে আমি ওইরকম ফিল করছি আর ইন্ট্রোভার্ট রা ওরকম ফিল করছে। And এটা সলভ করা পসিবল। আ জাস্ট অ্যামেজিং। এখন যদি ক্লাবের দিকে দেখো, তোমার কি মনে হয় যে মেম্বারসদের পার্সেন্টেজ কি, যারা এক্সট্রোভার্ট তারা বেশি নাকি ইন্ট্রোভার্টও আছে? তোমার যদি ওদের ব্যাকগ্রাউন্ড যদি আশা করি হালকা পাতলা জানা থাকে। তো আমি হইতেছে কি ওদের সাথে একদম সরজমিনে এর আগে আমার সিনিয়ররা আমার সাথে ডিল করতো। আমি ক্লাস 9 এ আ জয়েন্ট সেক্রেটারি পোস্ট পাই, দেন হচ্ছে জেনারেল সেক্রেটারি। সো আমার একদম ডাইরেক্টলি মাঠ পর্যায়ে ওদের সাথে থেকে কাজ করা হয়। টিম রেডি করা হয়। ওদেরকে গ্রুম আপ করে দেন ওদেরকে আমি টুর্নামেন্টে নিয়ে যেয়ে নিয়ে আসি। সবকিছু আমার করা হয়। গার্ডিয়ান ফিগার টাইপের। সো হুম। আমার ওইখানে হচ্ছে এক্সট্রিমলি এক্সট্রোভার্ট ও আছে, এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট ও আছে। আবার অ্যাম্বিভার্ট ও আছে। একটা হুম। সেম টিমের মধ্যে একটা ছেলে খুবই এক্সট্রোভার্ট, আমি নাম নিব না। আ ওকে হচ্ছে ইউটিলাইজ করা খুব ইজি। ইজি বলতে ও হচ্ছে কি একটু ওকে যদি আমি বোঝায় পাঠাই দেই, ও কনফিডেন্স এর সাথে ওই জিনিসগুলাকে এক্সপ্রেস করে আসতে পারবে। তো আমার ওকে একভাবে ডিল করা লাগে।
দেন আবার একদম এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট একটা মেয়ে আছে, খুবই ইন্ট্রোভার্ট। ও হচ্ছে গিয়ে প্রিপারেশনের টাইমে ওর থেকে আমি কথাবার্তা বের করতে পারি না। তোমার মাথায় কি চলতেছে এই টপিকটা নিয়ে তুমি কি জানো? তো ওর জন্য একটু এক্সট্রা আমার ইনভেস্ট করা লাগে টাইম। ওর সাথে একটু কথাবার্তা বেশি বলা লাগে। ওর থেকে হচ্ছে আমাকে আউটকাম বাইর করা লাগে। আউটপুট গুলাকে বাইর করা লাগে। ও হচ্ছে গিয়ে নিচ থেকে কখনো কন্ট্রিবিউট করতে একটু হেজিটেন্ট ফিল করে হুম। শুরুর দিকে। বাট এখন যখন হচ্ছে ওদেরকে সেপারেট, আমি এখন স্কুলে নাই, আমি এখন কলেজে। তো স্কুলের যে টিমটা আছে এখন দেখতেছি ইন্ট্রোভার্ট মানুষটাই ওই টিমটাকে লিড করে। ওই ইন্ট্রোভার্ট মানুষটা নিচ থেকে আউটপুট দেয়, নিচ থেকে ইনপুট দেয়। তারপর হচ্ছে গিয়ে যে ওর টিমের যে মানুষজন গুলো আছে, একটু নিউবি, ওদের থেকে হচ্ছে গিয়ে ইনপুট এর বিষয়াদিগুলো হচ্ছে ও ঠিক করে। তো আই ফিল লাইক জাস্ট হচ্ছে আপনাকে স্টিক করা লাগবে। আপনি ইন্ট্রোভার্ট হন, এক্সট্রোভার্ট হন, আপনি ইন্ট্রোভার্ট হয়ে টিম লিড করতে পারবেন। এমনটা না যে আপনার এক্সট্রিমলি এক্সট্রোভার্ট হওয়া লাগবে। জাস্ট আপনার কমিউনিকেশন স্কিলসটা একটু বেটার করা লাগবে। আর একটু এনকারেজমেন্ট নিজের মধ্যে থাকা লাগবে, এন্ড আগ্রহ থাকা লাগবে। দ্যাটস ইট। এটা কোনো বিশাল প্যারা না। আচ্ছা, ওই কমিউনিকেশন স্কিলের পয়েন্ট অফ ভিউ থেকে যদি কমিউনিকেশন স্কিল অনেক ব্রড, আর আমার স্টাডি অনুসারে আমি ওই ডিবেটের কমিউনিকেশন স্কিল আর আমরা বিজনেসের যে কমিউনিকেশন স্কিল, তোমার যদি বলা লাগে যে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার এই যে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল স্টেপস। আই নো ইটস লাইক এ অনগোয়িং প্রসেস এন্ড কোয়াইট টাইমলি প্রসেস। যদি কয়েকটা প্র্যাকটিক্যাল স্টেপস বলা লাগে যে হ্যাঁ তুমি ইন্ট্রোভার্ট, আমি জানি যে তোমার মধ্যে এই ফোবিয়া গুলো থাকে যে হোয়াট উইল আদার্স থিঙ্ক, যেটাকে সোশ্যাল লাইট বা স্পটলাইট ইফেক্ট বলে। সবসময় ইন্ট্রোভার্টের কথা বলার সময় হবে যে ওরা কিভাবে, আমি তাই কিছু বলবো না, কেমন একটা সোশ্যাল হলে। তো ওদের জন্য প্র্যাকটিক্যাল স্টেপস কি বলবো? স্পেশালি আমার মনে হয় ইন্ট্রোভার্টদের সবচেয়ে বড় ফিয়ার হচ্ছে ক্রিটিসিজম। কারণ সেটা তুমি তোমার পার্সোনাল লাইফেও দেখলা যে যখন তুমি এক্সট্রোভার্ট ছিলা তুমি ক্রিটিসিজম ফেস করছো। যে ওই যে একটা র্যাবিট হোলে মানুষ থাকে যে ক্রিটিসিজম আসবে আমি বেশি কথা বললে, আমার থেকে মানুষ মডেস্টি এক্সপেক্ট করে, স্পেশালি ফর গার্লস। ইটস নট ফর গার্লস ওনলি, সামওয়্যার অ্যারাউন্ড লাইক তুমি যখন সিনিয়রদের সামনে আসো, নট আমাদের মেইন সিনিয়র একাডেমিক লাইফে, বাট আমাদের রিলেটিভ, কেমন একটা মডেস্টি আশা করে যে তুমি অনেক বেশি ভলিউমে কথা বলবা না, বা একটা কেমন একটা সফট টোন রাখবা, এই ধরনের বিষয়গুলো। তো তুমি কিভাবে এটা ওদেরকে প্র্যাকটিক্যালি বলবা যে এই হচ্ছে স্টেপ তোমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য, এই হচ্ছে স্টেপ তোমার মাইন্ডসেট ডেভেলপ করার জন্য, যে ওই ক্রিটিসিজম গুলো ম্যাটার করে না? এটা খুবই খুবই মানে একটা মেজর পয়েন্ট আপনার হচ্ছে কনফিডেন্স বিল্ড করার ক্ষেত্রে। কারণ আপনি যদি একটু মানে এক্সপেরিয়েন্স গেইন করার পর আপনি রিয়েলাইজ করবেন যে যে মানুষগুলো আসলে তাদের জায়গাগুলোতে অনেক বেশি স্কিল, যে মানুষগুলো অনেক বেশি প্রতিষ্ঠিত, ওরা আপনাকে কখনো ক্রিটিসাইজ করে না। মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এটা আলাদা জিনিস, এটা আমি পরে হ্যাঁ। আসছি। বাট সাইড আই দেয়া, হাসাহাসি করা, আল্লাহ কি বলতেছে, এই ধরনের জিনিসপাতি গুলো না এস্টাবলিশ মানুষজনের মধ্যে কাজই করে না। আমার মধ্যেও করে না, আমার সিনিয়রদের মধ্যেও করতো না। কারা ক্রিটিসাইজ করে, কারা সাইড আই দেয় জানেন? যারা হচ্ছে নিজেই হচ্ছে ওই পার্টিকুলার জায়গাটাতে ইয়া না, ফেমিলিয়ার না, ওইখানে স্ট্যাবলিশ না, ওরা নিজেরাই পারবে না। মানে আপনি যখন ফার্স্টে স্পিচ দিবেন আপনার জাস্ট মাথায় রাখতে হবে যারা আপনাকে ক্রিটিসাইজ করতেছে ওদেরকে আপনার পজিশনে এনে দাঁড়া করাই দিলে ওই মানুষটা লিটারালি কান্না করে দিবে। সো এটা আপনি ফার্স্টে মাথায় রাখবেন। দেন সেকেন্ডলি শুরুর দিকে জাস্ট হচ্ছে আমি বলবো, পরে এটা দরকার। শুরুর দিকে জাস্ট হচ্ছে আপনি অডিয়েন্স থেকে নিজেকে একটু ডিসকানেক্টেড করে আনেন, পিচ দেন, ৫ মিনিট কথা বলেন। শুধু ওদের দিকে তাকাবেন না, আপনি জাস্ট নিজের দিকে ফোকাস করেন। আপনাকে অনেক মানে ওভারওয়েলমিং ফিলিংস ওরা দিবে। ওরা এমন ভাবে তাকাবে, আল্লাহ আমি মনে হয় কোনো মিস্টেক করতেছি। ওদের দিকে আপনার তাকানোরই দরকার নেই। আপনার মাথায় অলরেডি অনেকগুলো থট প্রসেস চলতেছে। ফার্স্ট অফ আপনার স্টেজ ফিয়ার কাজ করতেছে আপনার মধ্যে, আপনার মাথায় অনেক কিছু চলতেছে, আমি কি বলবো। আপনার আবার অডিয়েন্স গুলো আপনাকে সাইড আই দিতেছে। তো এত কিছু আপনার প্রসেস করা সম্ভব না। আপনি ওই মোমেন্টে জাস্ট ফোকাস করেন আপনি কি বলতেছেন, আপনার মাথায় কি চলতেছে, ওগুলাকে স্ট্রাকচার করেন এন্ড জাস্ট ডেলিভার করেন জাস্ট ইনিশিয়াল স্টেজে। পরবর্তীতে আপনি যখন হচ্ছে কি এই যে কথা বলার ফিয়ারটা বা হচ্ছে ৫ মিনিট বা ১০ মিনিট একটু আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন, আপনার থটস গুলাকে আপনি প্রপারলি এক্সপ্রেস করতে পারতেছেন, এরপর আপনি হচ্ছে অডিয়েন্সের দিকে তাকান যে এই মানুষটি কেমন ইয়া করতেছে, কেমন আমাকে আউটপুট দিতেছে, এই মানুষটা কি ইন্টারেস্টেড ফিল করতেছে নাকি, মানুষগুলো কি বোর হয়ে যাচ্ছে নাকি। তখন আপনি ক্রিটিসিজম গুলো নেন। কারণ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আপনি যদি না নেন আপনি কখনো ইমপ্রুভ করতে পারবেন না। এটা হচ্ছে কি একদম খুবই বেসিক কথা। আপনি কখনো নিজের প্রবলেম নিজে আইডেন্টিফাই করতে পারবেন না আপনি যদি একদম এক্সট্রিমলি মানে গড গিফটেড না হন, আপনি পারবেন না। এটার জন্য আপনাকে একটা থার্ড আই পার্সপেক্টিভ লাগবে। কিন্তু এই জিনিসটাকে আপনি কখন গ্রহণ করবেন? যখন আপনি কনফিডেন্ট ফিল করবেন যে আপনি হচ্ছে কি এখন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এর মতো জিনিসপাতিগুলোকে নিতে পারবেন। তখন নেন, নেয়ার পর নিজেকে ইমপ্রুভ করেন। বাট ইনিশিয়াল স্টেজেসে
জাস্ট নিজেকে একটু ডিসকানেক্টেড করে জাস্ট নিজের থটস গুলাকে এক্সপ্রেস করতে। এটা হচ্ছে গিয়ে একদম বেসিক কথা। শুরুর দিকে আপনি যখন আসবেন। ক্রিটিসিজমের বিষয়টা হচ্ছে যে যারা ওরকম হাহা হিহি করে ব্যাকগ্রাউন্ড থেকে, আমার মনে হয় এখানে যে ফ্যাক্টরটা কাজ করে হচ্ছে যে ওরা চায় তুমি ইমপ্রুভ না হও, কারণ ওরাও তোমার মতো এখন, যেটা তোমার ভার্জন যে তুমি ইন্ট্রোভার্ট তুমিও শাই, ওরাও ওরকমই। আর ওরা চায় না তুমি গ্রো করো, তার জন্য ওরা তোমাকে এবার পুল করছে। আর কনস্ট্রাকটিভ ফিডব্যাকের অ্যাসপেক্ট হচ্ছে যে তোমার যদি কোনো জুনিয়র থাকে, অবন্তি, যে সে আসছে, সে ইমপ্রুভ করার চেষ্টা করছে, সে কোনো একটা স্পিচ দিল, এরপর তুমি, ও তোমার কাছে আসলো এবং তুমি বললা যে আচ্ছা হ্যাঁ তুমি ওই পয়েন্ট গুলো বললা, তুমি যদি এইভাবে স্ট্রাকচার করতে তাহলে তোমার অডিয়েন্স আরো বেশি হুক থাকতো, আরো বেশি এঙ্গেজ থাকতো। ওটা হচ্ছে কনস্ট্রাকটিভ ফিডব্যাক, যেটা তোমাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। এই পয়েন্ট থেকে যে একজন ইন্ট্রোভার্ট এভাবে একটা জার্নি দিয়ে আসলো, স্পেশালি তোমার জন্য অ্যাজ ওয়েল, কারণ এক্সট্রোভার্ট থাকা অবস্থায় তুমি ক্রিটিসিজম পেলা, প্লাস একটু না একটু তো ডাউন ফিলিং থেকে আবার এখানে গ্রো করে ডিবেট ক্লাবে জয়েন্ট সেক্রেটারি প্লাস হোয়াট এভার দ্য রোলস আর। আমি এবার আমার একটু কন্ট্রাডিক্টরি পয়েন্টস গুলো একটু বলতে চাই যে আমি কোনো ডিবেট ক্লাবে যাই নাই, not because like I had this point that I'm gonna say right now. I didn't have this point earlier, but I never got that much interested in this. So আমার পয়েন্ট হচ্ছে, আমাদের বিজনেস কমিউনিকেশন যেটা হয় যে আমাকে যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, আমাদের ওরকম ডিবেট বলে কিছু হয় না, আমাদের যেটা হয় নেগোসিয়েশন। আমি এটাকে কেন ডিফারেন্ট করতেছি, কারণ আমি একটা ইমপ্রেশন পেলাম যে ডিবেট ক্লাবে, যেখানে হচ্ছে যে যুক্তি দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি জানি না, এখনো আমি তেমন একটা কমেন্ট করবো না, বাট আমার অবজারভেশন বলছি যে যুক্তি দেওয়াটা, কাউন্টার আর্গুমেন্টের পয়েন্ট গুলো দেয়া, স্ট্রংলি এবং বোল্ড ভয়েসে দেয়া, ওগুলো হচ্ছে বেশি ম্যাটার করে। অন্যদিকে আমরা যখন বিজনেস কথা বলতে চাই, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে চাই, বা অনেকেরই ক্লায়েন্ট পেমেন্ট করছে না, এই ধরনের বিষয়গুলো আসে অ্যাকচুয়াল বিজনেস পারপাসে, তখন আমাদেরকে যেভাবে কথা বলতে হয়, আমরা ওরকম কাউন্টার আর্গুমেন্ট দিয়ে কথা বলতে পারি না, আমাদেরকে একনলেজমেন্ট করতে হয় যে হ্যাঁ মিস্টার রবার্টস, আমি বুঝতে পারছি আপনার কনসার্ন ক্যাম্পেইনের পারফরমেন্স নিয়ে, তবে আমরা দেখুন আমরা এই স্টেপগুলো নিলাম এবং এই রেজাল্টগুলো আনতে পারলাম। মানে আমাদেরকে এম্পাথাইজ করতে হয়, মানে ওদের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলে এরপর আমাদের কাউন্টার আর্গুমেন্ট গুলো ওখানে বসাতে হয় খুবই স্ট্র্যাটেজিক্যালি। আমরা কখনো ওদেরকে যদি ফিল করাই যে আমরা ওদের সাথে কন্ট্রাডিক্ট করার চেষ্টা করছি, বা আমরা বাট বলতে পারি না যে হ্যাঁ আপনার পয়েন্ট সঠিক, বাট আমরা বাট বলতে একদমই পারি না। তো ডিবেটের যে কমিউনিকেশন, ডিবেটের যে নেগোসিয়েশন, ওটা কিভাবে ডিফারেন্ট, অথবা জাস্ট যদি বলতে হয় যে আমরা এইভাবে ডিবেট করি কাউন্টার আর্গুমেন্ট দিয়ে, তো ডিবেটের কমিউনিকেশনটা কেমন? ডিবেটের এটা খুবই একটা ভালো পয়েন্ট। আপনি ডিবেট মোডে থেকে কখনো কারো সাথে কোনো কনভারসেশন এ যাইতেই পারবেন না। কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আপনি আসতেই পারবেন না। এগ্রি করতেই পারবেন না। কারণ ডিবেটের হচ্ছে মেইন ইয়াটা কি? আপনার হচ্ছে ওই মানুষটার পুরো এক্সিস্টেন্স কে হচ্ছে চ্যালেঞ্জ করা লাগবে। মানে সাইড অপোজিশন এর পুরো এক্সিস্টেন্স কে আপনাকে চ্যালেঞ্জ করা লাগবে। ওই মানুষটা যেটাই বলুক আপনার ওটার অপোজিট কথা বলা লাগবে। কিন্তু কিছু বেসিক কিছু বেসিক জিনিসপাতিকে আপনি এগ্রি করবেন। লাইক হচ্ছে ধরেন হচ্ছে গিয়ে আপনারা দোনোজনই বাংলাদেশের পার্সপেক্টিভ এ কথা বলতেছেন। দোনোজনই হচ্ছে সোশ্যাল ইস্যুস গুলাকে একনলেজ করেন। বাট দোনোজন হচ্ছে গিয়ে আমাকে কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে দেখাইতেছেন ওই পার্টিকুলার প্রবলেম গুলাকে সলভ করার জন্য। মানে পুরা প্যারালাল পুরা জিনিসটা। আপনি হচ্ছে গিয়ে বলবে যে ভাই আপনি যেটা বলছেন পুরা রং, রাদার আমাদের পাথটা রাইট, আমাদের এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি এই প্রবলেম সলভ করতে পারবেন। বাট সাইড গভর্নমেন্ট বলে যে না ভাই আপনি ভুল, আমরা রাইট। মানে এখানে কোনো মানে একটা ইয়ার জায়গা নেই। একটা পয়েন্টে আপনি কখনো ম্যাচই করেন না। আপনারা ২ জন ২ দিকে যান। বাট হুম। রিয়াল লাইফ এ এই জিনিসটা করলে প্যারা কি আপনাকে সিম্পলি বলবে যে ভাই ঝগড়া করতেছো। আপনি কোনো পয়েন্টে আসতেই পারবেন না। আপনি ইয়ার্ক করবেন, ওই মানুষটা ইয়ার্ক করবে। আফটার সাম পয়েন্ট এটা হচ্ছে গিয়ে আপনি গালাগালি করতে পারেন, আপনি ঝগড়া চুল ছেঁড়াছেঁড়ি করবেন, করার পরে কান্নাকাটি করে বাসায় চলে যাবেন। মানে এখানে কোনো এটা বড় সমস্যা। এটা হচ্ছে আমি মনে হয় আমি এনায়েত চৌধুরীকে তেমন একটা লাইক করি না। বাট ওই মানুষটাই একটা পোস্ট দিছিল। এটা খুবই একটা ভালো পোস্ট। যে ডিবেট মোডে থেকে কখনো হচ্ছে কাউকে আপনি আপনার সাইডে আনতে পারবেন না, কাউকে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন না। বাট আপনি কিভাবে জিনিসটাকে কাজে লাগাবেন? আপনি যখন ডিবেট করেন আপনার আইডিয়াস গুলাকে মানে কোয়েশ্চেন করার মতন মোশন আছে। মানে ডিবেট হচ্ছে আপনার যে সোশ্যাল নর্মস গুলা আছে, আপনার বিভিন্ন সমস্যা এগুলাকে হচ্ছে গিয়ে ডাইরেক্টলি মানে চ্যালেঞ্জ করে। তো ওই মোমেন্টে আপনি দেখলেন আপনি আম ফর এক্সাম্পল এখানে আচ্ছা আপনি কমিউনিস্ট ধরলাম, হ্যাঁ? আপনি আপনার একটা মোশন পাইলেন, পাওয়ার পরে আপনি দেখলেন যে আপনাকে কমিউনিজমকে জাস্টিফাই করা যাবে। এখন আপনি যখন ভাববেন আপনার মাথায় আসতে পারে ইনিশিয়ালি নন ডিবেটার্স দের মাথায় আল্লাহ কমিউনিজমকে জাস্টিফাই করতেছে মানে মানুষটা তো ব্রেইন ওয়াশ হয়ে গেল।
বাট আপনাকে কখনো আ এই এই ধরনের মাইন্ডসেট রাখা যাবে না। রাদার আপনি এটাকে এভাবে অ্যাপ্রোচ করতে পারেন। আপনি ধরেন ডিবেটটা জিতছেন। আপনার কাছে কিছু ৩ থেকে ৪ টা স্ট্রং কিছু পয়েন্টস পাইছেন না কমিউনিজমকে জাস্টিফাই করার জন্য। তো এই কমিউনিজমকে জাস্টিফাই করার যে ৩ টা পয়েন্ট, ওই ৩ টা পয়েন্টের রিবাটাল অবশ্যই এক্সিস্ট করে। আমরা হচ্ছে ফ্যাক্টস নিয়ে ডিবেট করি না, আমরা আর্গুমেন্টস নিয়ে ডিবেট করি। অ্যান্ড প্রতিটা আর্গুমেন্টস এর রিবাটাল এক্সিস্ট করে। আর্গুমেন্টস এর রিবাটাল যত স্ট্রং হবে আর্গুমেন্টের যে ভ্যালুটা ওটা হচ্ছে গিয়ে আরো বেশি কমে যাবে। মানে আপনার যদি ওই ৩ টা স্ট্রং পয়েন্টের আপনি ৩ টা স্ট্রং রিবাটাল দিতে পারেন, তাইলে আপনি হইতেছেন কি আপনার যে আইডিওলজি যে আপনি কমিউনিজমকে সাপোর্ট করেন না, এটা আরো বেশি স্ট্রং হয়ে যায়। আপনার কাছে মানে এই ধরনের রিসোর্সেস গুলো চলে আসে যখন আপনি হচ্ছে একটা কমিউনিস্টের সাথে 1 ভার্সাস 1 কনভারসেশন এ যাবেন, আপনি ফার্স্ট এই যায়ে বলবেন, "ভাই কমিউনিজম এর হচ্ছে আপনি কেন কমিউনিজমকে সাপোর্ট করেন?" এই ৪ টা রিজন, রাইট? এই ৪ টা রিজন আপনি কমিউনিজমকে সাপোর্ট করতেছেন। এখন আমি আপনাকে যদি বলি আপনার এই ৪ টা রিজন ভুল। এই কারণে আমার কাছে রিজনিংস আছে। তাহলে হচ্ছে কি সিম্পলি আপনি ওই মানুষটাকে একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে আসতে পারবেন যেখানে আপনারা দোনোজনে হচ্ছে এগ্রি করেন। ওই মানুষটা তার পার্সপেক্টিভ শেয়ার করবে, আপনিও পার্সপেক্টিভ শেয়ার করবেন। দেন একটা পয়েন্ট আপনি এই ডিসকাশনে একটা পয়েন্ট আসতে পারবেন। গ্রেট পয়েন্ট। আমার এটা তোলার মূল কারণ হচ্ছে আমি নাম বলবো না, বাট আমার একটা ক্লাসমেট ছিল স্কুলে। ও ডিবেট ক্লাবের খুবই অ্যাক্টিভ সদস্য ছিল। তুমিও চিনবা। ওর সাথে কথা বলতে গেলে আমার মনে হতো যে আমি কোনো না কোনো মতে অ্যাকনলেজমেন্ট পেতাম না। আমি যা বলতাম কাইন্ড অফ সবসময় রিভার্টাল যেটা ওরকম কাউন্টার আর্গুমেন্ট, শুধু কাউন্টার আর্গুমেন্ট চলতো। তো কেমন একটা ফিল হতো। তো আমি ওখান থেকে বুঝতে পারছি যে আচ্ছা ওর ডিবেট ব্যাকগ্রাউন্ড আছে। কেমন একটা ওই ইনফ্লুয়েন্সটা ওর পার্সোনাল কমিউনিকেশনে বেশি চলে আসছে। ওটার জন্য মূল আমার যে অবজারভেশন এটা। তোমার ফেভারিট ডিবেট এখন পর্যন্ত কি নিয়েছিল? মানে তুমি অনেক প্রাউড ফিল করো যে এই বিষয়টা নিয়ে ডিবেট করলা এবং তুমি উইনও করছিলা। আমার সবচেয়ে প্রাউড মোমেন্ট হইতেছে টুর্নামেন্টের বাইরে একটা র‍্যান্ডম ডিসকর্ড সার্ভারে হুম, র‍্যান্ডম কিছু জার্নালিস্টরা আমার সামনে বসেছিল। আমি হচ্ছে গিয়ে নতুন আসছি। আমি ইংরেজি ঠিক মতন বলতে পারি না। ওরা আমাকে হচ্ছে গিয়ে কিছু মানে জায়নিস্টদের মেইন আর্গুমেন্টস গুলা কি, কি? মানে ইসরায়েল হচ্ছে গিয়ে অনেক আগে থেকে এখানে বসবাস করতেছে। আমাদের 3004 সামথিং হচ্ছে ইয়ার্স এর হিস্ট্রি আছে। এটা। তো আমি এর আগে একটা ভিডিও দেখছিলাম ভাই, যেখানে হচ্ছে গিয়ে জায়নিস্টদের যে এক্সিস্টেন্স এই পার্টিকুলার রিজিয়ন এ ওইটাকে চ্যালেঞ্জ করে। মানে ওইখানে হচ্ছে গিয়ে বলা হইতেছিল ভাই ইসরায়েলের যে প্লেসমেন্টটা এটা হচ্ছে গিয়ে এই যে বর্তমান মডার্ন প্যালেস্টাইনে ছিল না, রাদার ইজিপ্টের ওইদিকে নাইলে আরো হচ্ছে গিয়ে অন্যদিকে। মানে ওরা যেখানে এখন আছে ওইখানে না। আবার তো ওই মোমেন্টে আমি যখন এই পার্টিকুলার কথাবার্তাগুলা দিয়ে ওরা অনেক ভালো স্ট্যাটিস্ট ডিবেটার ছিল। ওই সার্ভারে অনেক ফেমাসও ছিল। তখন হুম। ওদেরকে আমি শাট আপ করতে পারছি। একটা শাট আপ কল দিতে পারছিলাম। ওই জায়গাটা আমার সবচেয়ে বড় হচ্ছে গিয়ে প্রাউড মোমেন্ট ছিল। কজ ওদেরকে একটা ক্ল্যাপ ব্যাক দিতে পারছিলাম। এটা হচ্ছে আমার কাছে অনেক ভালো প্রাউড মোমেন্ট ছিল। সেকেন্ডলি একটা পপ কালচার এর মোশন ছিল। ফেমিনিজমকে হচ্ছে আমার জাস্টিফাই করা লাগতো। বিম্বো ফেমিনিজম নিয়ে একটা মোশন ছিল। এটা হচ্ছে আমি পপ কালচার নিয়ে অনেক পড়ালেখা করি। সো ওইটা নিয়ে ওইখানে হচ্ছে আমি খুব ভালো একটা স্পিচ দিছিলাম। অ্যান্ড ডিবেটটা শেষ করার পর আমি কিছু কোয়েশ্চেনস মাথা থেকে নিয়ে বের হচ্ছিলাম। যে ফেমিনিজমকে জাস্টিফাই করার তো আমার এই রিজনস গুলো আছে। তাহলে আমি কেন ফেমিনিজমকে হেট? আমার মাথায় আমি তো অনেক বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আমি আসলেই কেন চিনি ফেমিনিজমকে, তাইলে আমি পুরা ২-৩ সপ্তাহ এটা নিয়ে অনেক ভাবছি। ভাবার পরে আমি হচ্ছে গিয়ে আসলে একটা পয়েন্টে আসতে পারছি যেখানে কিনা আমি রিয়ালাইজ করছি এই পয়েন্টস গুলাকে রিভার্ট দেওয়া পসিবল। অ্যান্ড ওই মোমেন্টে আমার আইডিওলজি আরো বেশি স্ট্রং হয়ে যায়। অ্যান্টি ফেমিনিস্ট টাইপের আইডিওলজিস গুলা, সুডো ফেমিনিজম যেটা ওয়েস্টার্ন সোসাইটিতে চলে। সো ওইটা আমার জন্য অনেক প্রাউড মোমেন্ট ছিল। কজ আমি আমার পার্সোনালিটিতে কিছু একটা কন্ট্রিবিউট করতে পারছি। আমি আমার রিয়াল লাইফ এ এমন কিছু হচ্ছে গিয়ে আনতে পারছি যেটা আমি সত্যি ইউজ করতে পারবো। ডিবেট নিয়ে খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এ গেলাম যে এভাবে প্রবেশ করে এভাবে ইমপ্রুভ করা যায়। যেভাবে তুমি মেনশন করলা যে আসলে এই ডিবেটটা কিভাবে করতে হয়। আমার মনে হয় ইন ফিল্ড পিপল ক্যান অলসো এক্সিকিউট দ্য পয়েন্টস ইউ ডিসকাসড। নাও জাস্ট ওয়ান মোর থিং, লাইক তোমার কি মনে হয় যে এখনো কি তোমার ক্রিটিসিজম আসে তোমার পারফরম্যান্স নিয়ে বা তোমার পিয়ার্স দের থেকে যে ও ভালো করলো, ভালো করা থেকে একটা ক্রিটিসিজম অথবা তুমি খারাপ করা থেকে একটা ক্রিটিসিজম, এখনো কি ক্রিটিসিজম আসে? হ্যাঁ, অনেক। আমি বলব আমার ডিবেট ক্যারিয়ারের পিক ছিল হচ্ছে ক্লাস 9-10 এ। 'কজ ওই টাইমে হচ্ছে চট্টগ্রামে অনেক ভালো টিম ছিল। অনেক ভালো ডিবেটাররা ডিবেট করত। ওই টাইমে আমার পারফরম্যান্সটাও ভালো ছিল। বাট প্যারা হইতেছে ডিবেট সার্কিট কনস্ট্যান্টলি এভলভ করতেছে। সো আমি ক্লাস 10 এ যে ডিবেটটা করতাম ওইটা এখন এর সিনারিওতে হচ্ছে একটা মানে লিনিয়ার বা হচ্ছে নরমাল ডিবেটিং। বাট বর্তমানে সার্কিট হচ্ছে অ্যাডভান্স ডিবেটিং এর দিকে যাইতেছে। তো আমি যখন হচ্ছে এই আমি খুলনায় থেকে ডিবেট করছিলাম, খুলনা ন্যাশনালস এ। তখন হচ্ছে আমার টিমমেট হচ্ছে গিয়ে উনিও অ্যাডভান্স ডিবেটিং পারে। উনি হচ্ছে গিয়ে আমাকে অনেক বড়সড় ক্রিটিসিজম দিছিল। কারণ আমি হচ্ছে গিয়ে
এগ্রি করি উনার সাথে। যাই হোক। আমি হচ্ছে কখনো চট্টগ্রামে থাকার কারণে অ্যাডভান্স ডিবেটিং এর সাথে ফ্যামিলিয়ারই হই নাই। তো আমি যখন খুলনায় গেলাম, ঢাকার অনেক টিম আসছে, খুলনার অনেক টিম আসছে, অনেক বাইরে থেকেও বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে টিম আসছে। ঢাকা বেসিক্যালি হচ্ছে গিয়ে মানে ডিবেট সার্কিটটা ঢাকার আরাউন্ডে রিভলভ করে। চট্টগ্রামে হচ্ছে অনেক সিন্ডিকেট অনেক কিছু আছে ভাই। এজন্য হচ্ছে কি মানে সিম্পলি অ্যাডভান্স ডিবেটিং আমার শেখাই হয় না। আমি জানতামই না এই জিনিসটার সাথে। তো আমি যখন হচ্ছে গিয়ে খুলনায় যে বিশাল বড় একটা রিয়ালিটি চেক পাইছি, সো ওই মোমেন্টে আমার ক্রিটিসিজম আসলেই লাগতো। মানে আমার কি জায়গায় ল্যাকিংস ছিল। তো আমি আমার টিমমেট থেকে হচ্ছে ফিডব্যাক চায় নাই। চাওয়া লাগে না। উনি নিজে থেকে আমারে বলে, "ভাই তুই এই রাউন্ডে হারছস। ভাই এটা ঠিক হয় নাই" or whatever। সো হ্যাঁ, আমি এখনো ক্রিটিসিজম পাই। ইনফেক্ট ডিবেটের হচ্ছে গিয়ে আমরা যখন রেজাল্ট ডিসকাস করা হয়, করার পরে এটাকে যখন হচ্ছে আমাদের সামনে দেওয়া হয় যে আমাদের ৩-০ ব্যালটে সাইড গভর্নমেন্ট বা সাইড অপোজিশন জিতছে, ওইখানেই আমাদের ক্রিটিসিজম শুরু হয়ে যায়। মানে সাইড গভর্নমেন্ট এর কি ফ্লস ছিল, সাইড অপোজিশন এর কি ফ্লস ছিল, দোনো সাইডের ফ্লস ই আমাদের দেখানো হয়। অ্যান্ড পার্সোনাল ফিডব্যাক তো আমি বললামই না। আমি যে বললাম, "ভাই আমি হচ্ছে কি আ অমুক স্পিক আ আ প আ পজিশনে স্পিচ দিছি। আপনি হচ্ছে গিয়ে আমার একটু ফিডব্যাক দেন, জেনারেল ফিডব্যাক দেন। আমার হচ্ছে কোন জায়গায় ইয়ে আছে।" ওইটা চাইলে আল্লাহর ওয়াস্তে এমন বেইজ্জতি করে ভাই মানে ওকে। বাট আমরা ওইভাবে নেই না। আমাদের সিনিয়র আমাদের হচ্ছে গিয়ে ভালোর জন্য ক্রিটিসাইজ করে অ্যান্ড ওগুলাকে আমরা হচ্ছে গিয়ে ফার্দার ইমপ্রুভ করে আমরা হচ্ছে গিয়ে একটু বেটার ডিবেট করার ট্রাই করি আরকি। সো ডিবেটিং আর মানে ক্রিটিসিজম হচ্ছে সেম ফিল্ডের ২ টা বল। Now, just to wrap up, Avanti, like, what would be some for young girls, for young women, especially in like class 6, 7, 8, অথবা যারা বয়ঃসন্ধির পরপরই জাস্ট যাচ্ছে, ওদেরকে কিভাবে অ্যাডভাইস দিবা যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমি ডিবেট ক্লাবে যেতে চাই? আমি জানি আমরা এটা ডিসকাস অলরেডি করলাম যে প্র্যাকটিক্যালি যে কনফিডেন্স ডেভেলপ করতে চায় তবে আমি ডিবেট ক্লাবে যাব না। এই ধরনের যদি অ্যাডভাইস চাই তুমি কি দিবা? আমি বলব ভাই আপনি আ ডিবেট ক্লাবে আসলে আপনি হচ্ছে গিয়ে আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে। আপনি একটা ওপিনিয়ন রাখেন। আপনি হচ্ছে গিয়ে অনেক ওপিনিয়নেটেড একটা পারসন। বাট ডিবেট ক্লাব আপনাকে একটা স্ট্রাকচার প্রোভাইড করবে। এটা কেমন দেখতে? আপনি যখন অনেক কিছু ভাবেন, অনেক বিক্ষিপ্ত চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করে। আপনি হচ্ছে গিয়ে এটাকে ঠিক মতন এক্সপ্রেস করতে পারেন না স্ট্রাকচারালি। তো মানুষের কাছে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি কমে যায়। মানে কি বলতেছে ভাই? এটা তো বাট ডিবেট ক্লাবে আসলে আমরা আপনাকে একটা স্ট্রাকচার প্রোভাইড করি। আপনার পার্সোনাল লাইফেও আপনি যখন কোন একটা ওপিনিয়ন জেনারেট করতে যান, এটা অনেক স্ট্রাকচারালি আসে। আপনি হচ্ছে অনেক কিছু সমসাময়িক বিষয়াদিগুলা নিয়েও ওপিনিয়ন জেনারেট করা শুরু করেন। অ্যান্ড আমরা হচ্ছে আপনাকে একটা ওপিনিয়ন যে মানে এক্সপ্রেস করার একটা ফিল্ড প্রোভাইড করি। আপনি ডিবেট ক্লাবে আসলে আপনি জাস্ট হচ্ছে গিয়ে ডিবেট করবেন না। এখানে আপনি অনেক ভালো মানুষের সাথে মিশতে পারবেন। ইনফেক্ট আপনি মনে হয় আপনার লাইফের সবচেয়ে ইন্টেলেকচুয়াল মানুষগুলাকেই ডিবেট ক্লাবেই পাবেন। আমি আমার হচ্ছে যে পুরো সার্কেলটা আমার এখনো নট নেসেসারি সার্কেল বাট আমি মানুষ যাদের সাথে পরিচিত হইছি অ্যান্ড যাদের সাথে আমি রেগুলার বেসিস এ কথাবার্তা হয় মোস্টলি ওরা ডিবেটার। ওদের পার্সোনালিটিটাই এমন। অ্যান্ড এটার কারণে কি হইছে আমার কলেজের মানুষজন, আমার ক্লাসমেটস দের সাথে আমি একটু ডিট্যাচড ফিল করি। কজ আ আমি হচ্ছে গিয়ে ওই টাইপের একটা কোয়ালিটিফুল কনভারসেশন সিক করি। আমি একটা ইন্টেলেকচুয়াল মানুষ সিক করি যাদের সাথে আমি পলিটিক্যাল, সোশ্যাল যেকোনো ডিসকাশন আমি করতে পারব। মানে আমি আমার ওপিনিয়নস গুলোকে এক্সপ্রেস করতে পারবো। ওই মানুষটা একটা ওপিনিয়ন দিবে। আমরা ডিসকাস করব। করার পর একটা পয়েন্টে আসবো। আ সো এই এই জায়গাটা আসলে আপনি স্কুল কলেজের মধ্যে পাবেন না। পাইলে রেয়ারলি পাবেন। সো আমরা আপনাকে বাই ডিফল্ট ওই জিনিসটা প্রোভাইড করতেছি। আপনি সিনিয়রদের সাথে বেটার আ কমিউনিকে আ যারা হচ্ছে অনেক বেশি এক্সপেরিয়েন্স ওদের সাথে কমিউনিকেট করতে পারবেন অ্যাবাউট এনিথিং। ইট কুড বি ডিবেট, ইট কুড বি মানে জাস্ট কোটা আন্দোলন নিয়েও আমাদের অনেক কথাবার্তা হইছে। ইনফেক্ট এখন রিসেন্টলি যে কাহিনীগুলা হয়, এগুলো নিয়েও আমাদের অনেক ডিসকাস হয়। এই ধরনের জায়গাগুলো আপনি কখনো হচ্ছে নরমালি পাবেন না। যাদের ডিবেট ক্লাবে পাবেন। আমি আম আপনি শুধুমাত্র হচ্ছে কি মানে আপনার ব্যক্তিগত জীবনে কথাবার্তা বলার যে স্কিলটা ওটাকে ইমপ্রুভ করার জন্য হইলেও আপনার ডিবেট ক্লাবে আসা উচিত। আপনি প্রফেশনাল ডিবেটিং এ নাই আসতে পারেন। বাট আমরা আপনাকে একটা বেটার পরিবেশ প্রোভাইড করতে পারবো যেখানে আপনি থ্রাইভ করতে পারবেন। This aligns with my understanding of like you are the average of the top 5 people you surround yourself. Thank you, Abundi, for being with us, and you provided some great insights into like building confidence, building communication, and also why someone should get into a debate club if they are not doing anything. I think somewhere around at last the point that you mentioned that surrounding yourself with good people, intellectual people, which you can do through the debate club and have more quality and meaningful conversations with them is actually interesting. So thanks for being here. Thanks for listening to our live show, and meet me in the next episode.